আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। গত পরশুদিন আন্তর্জাতিক আদালতে যে দুইটা মামলা দায়ের করা হয়েছে এবং সেই দুইটা মামলায় 23 জন এবং 4 জন, মোট 27 জন সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তাকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এখন এই ঘটনার পরেই সেনাবাহিনীর সঙ্গে সরকারের দূরত্বটা কিন্তু আরো বাড়লো, এতে কোনো সন্দেহ নেই। এবং 5ই আগস্টের পরে আমরা যেমন ধারণা করেছিলাম যে সেনাবাহিনী সরকার হবে বন্ধু, এবং হাসিনা পলায়নের অল্প কয়েকদিন পরেই কিন্তু ডক্টর ইউনূসকে ক্যান্টনমেন্টে আমন্ত্রণ জানিয়ে সেনাপ্রধান তাকে ক্যান্টনমেন্ট পরিদর্শনের সুযোগ করে দিয়েছিলেন। খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। কিন্তু সমস্যাটা শুরু হয় কিন্তু এই আয়নাঘর নিয়ে। ডক্টর ইউনূস বারবার চান আয়নাঘর পরিদর্শন করতে, কিন্তু তাকে ঝুলিয়ে ঝুলিয়ে রেখে আয়নাঘরকে চেঞ্জ করে, আলামত নষ্ট করে, সবকিছু ড্যামেজ করে, যতটুকু সম্ভব আর কি, প্রমাণ লোপাট করে, কাগজপত্রে আগুন লাগিয়ে দিয়ে, এই সবকিছু করে মোটামুটি প্রমাণ লোপাট করে তারপর ইউনূসকে আয়নাঘর পরিদর্শন অনুমতি দেওয়া হয়। এবং এরপর যখন অভিযোগ দায়ের হয় তখনও কিন্তু আসলে মানে সেনাবাহিনী হ্যাপি ছিল না। তাদের কথা হচ্ছে যে যেই সরকারই আসে আমাদেরকে ব্যবহার করে, আমরাও সরকারের কথা মতো কাজ করি, এটা তো আমাদের দোষ না, সুতরাং আমরা ইনডেমনিটি চাই। এখন যদি সেনাবাহিনীকে ইনডেমনিটি দেওয়া হয় যে সেনাবাহিনী তো যা করছে এটা হাসিনা নির্দেশে করছে, সেনাবাহিনী দোষ কি? তাহলে পুলিশও তো বলবে আমরাও তো তাই করছি, তাহলে আমাদের বিচার করো কেন, তাই না? তো এইসব সমস্যা আছে এবং এসব নিয়ে যে সেনাপ্রধান চিন্তিত তা তো বলাই বাহুল্য। যে তিনি আসলে কি করবেন বুঝে উঠতে পারতেছেন না। তিনি অনেকের সঙ্গে আলাপ করতেছেন হয়তোবা, এবং শুনতেছি যে হয়তোবা খুব শীঘ্রই তিনি সেনাবাহিনীর সাবেক যে প্রধানরা আছে, স্পেশালি ইকবাল করিম ভুইয়া, তার সঙ্গে একটা বৈঠকে বসবেন যে এই পরিস্থিতি আসলে কি করা যায়। কারণ সরকার এই 27 জনের বিচার করার জন্য বদ্ধপরিকর, এবং এদের ভিতরে ভয়ঙ্কর ভয়ঙ্কর অপরাধীরা কিন্তু ক্যান্টনমেন্টে আছে, এবং যেটার প্রমাণ এবং এভিডেন্স সহকারে। সাধারণত কিন্তু একটা আগে মামলা হয়, তারপর তদন্ত হয়, কিন্তু এই আন্তর্জাতিক আদালতে আগেই সব তদন্ত সব হয়ে একদম কংক্রিট এভিডেন্স সহকারেই, প্রমাণ সহকারেই কিন্তু উপস্থাপন করা হয়েছে, এবং বিচারপতি এদের উপরে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন এবং বলেছেন যে এদেরকে অবিলম্বে সরকারি পদ থেকে বহিষ্কার করে এদেরকে পুলিশের কাছে তুলে দেওয়া হোক। এবং সেটা এখন সেনাপ্রধান কি করবেন সেটাই দেখার বিষয়। আপনারা জানেন যে তিনি মির্জা ফখরুলকে বাসায় ডেকেছেন, এ ব্যাপারে কথা বলেছেন, এবং প্রয়োজনে হয়তোবা তিনি বিদেশি কূটনীতিকদের সঙ্গে বসবেন যে কিছুটা করা যায় কিনা, এবং হয়তো তিনিও মনে করতে পারেন যে নির্বাচনের পরে হয়তোবা নতুন যে সরকার আসবে তাদের সঙ্গে একটা সমঝোতা হতে পারে। আপনারা অনেকেই বলবেন যে ভাই সমঝোতা এখানে আসতেছে কেন? যে অপরাধী তার বিচার হবে, এটা আমিও একমত, কিন্তু এটা বাস্তব কথা বলেন তো আমাকে। মনে করেন যে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, কিন্তু এই গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়ন করবে কে? সরকার, সরকারের পুলিশ। এখন কোন পুলিশের সাধ্য আছে যে ক্যান্টনমেন্টে গিয়ে ওই সব বড় বড় জেনারেলকে গ্রেপ্তার করার? সেই সমস্ত পুলিশের নাই তো। এখন যদি সেনাবাহিনী তাদেরকে হ্যান্ড ওভার না করে, তাহলে এখন সরকারের কি করার আছে? এই সরকার তো এমনি দুর্বল সরকার, তারা তো রাজনৈতিক সরকার না। এই কারণেই হয়তোবা সেনাবাহিনী মনে করতেছে যে রাজনৈতিক সরকার এলে হয়তো একটা সমঝোতায় আসা যাবে। কিসের সমঝোতা সেটা তখন কিন্তু মনে করতেছে। এর কারণ আছে, কারণ হচ্ছে যে গত পরশুদিন যখন এই আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে 27 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে দুটো মামলায় পৃথক পৃথক ভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো, আপনারা খেয়াল করে দেখবেন বিএনপি জামাত কিন্তু একটা শব্দ করেনি। বিএনপিও কোনো কথা বলেনি, জামাতও কোনো কথা বলেনি, এমনকি তাদেরকে এই ধরনের কোনো প্রশ্ন করার সুযোগও তারা সাংবাদিকদেরকে দেয়নি। আপনারা জানেন যে ডক্টর ইউনূস কিন্তু জেনারেল ওয়াকারকে সরানোর চেষ্টা করেছিল একবার, কিন্তু তিনি সফল হননি শুধু বিএনপির কারণে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কারণে। এসব করে করে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব, তার নিয়োগটা এখন ঝুলে আছে। তো এই হচ্ছে গিয়ে অবস্থা। এখন এইসব বিভিন্ন চিন্তা ভাবনা করেই হয়তো বিএনপি জামাত চুপ রয়েছে, যে আবার কোন কথা বলে কি হয়, আরো সামনে ইলেকশন আসতেছে। তো এই কারণে অনেকে মনে করতেছেন যে যদি একটা নির্বাচিত সরকার আসে, যদি ইউনূস এদের বিচার করে যেতে না পারে, যদি একটা নতুন সরকার আসে, তাহলে হয়তো এই সেনা কর্মকর্তাদের বিচার আসলে নাও হতে পারে। এটা অনেকেই সন্দেহ করেন। কিন্তু শুধু একমাত্র দল হিসাবে আমি দেখলাম যে নাহিদ ইসলাম, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি গর্জে উঠেছেন। তিনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন। নাহিদ ইসলাম লিখেছেন, সেনাবাহিনীর মানবতা বিরোধী অপরাধে যুক্ত সদস্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তাদেরকে অতি সত্বর গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।
সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান। ফ্যাসিবাদী বন্দোবস্তের বিরুদ্ধে জুলাই আগস্টের স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থানে সেনাবাহিনী সাহসী সদস্যরা, বিশেষ করে তরুণ অফিসার এবং সৈনিকরা জনগণের পাশে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নতুন দেশ গঠন, সংস্কার এবং আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সেনাবাহিনী এখনো নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। কিন্তু এই পথ চলায় সংস্কার ও ন্যায় বিচারের প্রক্রিয়া সবার জন্য সমানভাবে প্রযোজ্য হতে হবে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তার বাইরে নয়। বিগত ফ্যাসিবাদী আমলে রাষ্ট্রের প্রায় সব প্রতিষ্ঠানকেই দলীয় স্বার্থে ব্যবহার করা হয়েছিল এবং এর প্রভাব সেনাবাহিনীতেও পড়েছিল। সেনাবাহিনীর কিছু কর্মকর্তা, বিশেষ করে যারা র্যাব বা ডিজিএফআই দায়িত্ব পালন করেছিলেন, তারা গুম, খুন, ক্রসফায়ার সহ নানা মানবতা বিরোধী অপরাধ সংঘটিত করেছেন। এমনকি জুলাই গণঅভ্যুত্থানের সময়ও তারা নিরস্ত্র জনগণের উপর গুলি চালিয়ে শত শত মৃত্যুর ঘটনা ঘটিয়েছিলেন। এই ভয়াবহ বাস্তবতার পিছনে রয়েছে গণতন্ত্রের দীর্ঘ ব্যর্থতা এবং রাজনৈতিক দলীয়করণের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণের সংস্কৃতি। গণঅভ্যুত্থানের পর আমাদের সামনে একটি ঐতিহাসিক সুযোগ এসেছে প্রতিষ্ঠানগুলোকে কলঙ্ক মুক্ত করা, পুনর্গঠন করা এবং রাজনৈতিক হস্তক্ষেপ সম্পূর্ণ বন্ধ করা। তাহলেই প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র এবং প্রতিষ্ঠানের ভিত্তি স্থাপন করা সম্ভব। সেনাবাহিনীকে কলঙ্ক মুক্ত করতে হলে মানবতা বিরোধী অপরাধে জড়িত কর্মকর্তাদের বিচারের আওতায় আনতেই হবে। আমরা আশা করি সেনা নেতৃত্ব এই বিষয়ে সরকার এবং ট্রাইব্যুনালকে পূর্ণ সহযোগিতা করবে। দেখুন, আমরা আশা করি সেনা নেতৃত্ব মানে জেনারেল ওয়াকার এই বিষয়ে সরকার এবং ট্রাইব্যুনালকে পূর্ণ সহযোগিতা করবে। এটি কোনো প্রাতিষ্ঠানিক ইগো বা মর্যাদার প্রশ্ন নয়, এটি রাষ্ট্র, গণতন্ত্র এবং ন্যায় বিচারের প্রশ্ন। আমরা চাই বিচার ব্যবস্থা ও সেনাবাহিনী কোনোভাবেই যেন মুখোমুখি অবস্থানে না থাকে। দেশ বিরোধী ষড়যন্ত্রকারী গোষ্ঠীগুলো চায় সংঘাত ঘটুক, যাতে দেশ অস্থিতিশীল হয়ে তাদের স্বার্থ রক্ষা হয়। আমরা রাজনীতিতে সামরিক হস্তক্ষেপ যেমন চাই না, তেমনি সেনাবাহিনী সহ অন্য কোনো প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব এবং হস্তক্ষেপও সম্পূর্ণরূপে বন্ধ দেখতে চাই। দেশপ্রেম, সততা এবং যোগ্যতার ভিত্তিতেই প্রতিষ্ঠানগুলো পরিচালিত হওয়া উচিত। আমরা 5ই আগস্ট থেকে দেশের স্থিতিশীলতা ও ঐক্য রক্ষার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। স্থিতিশীলতা বজায় রেখেই আমরা সংস্কার, বিচার ও নির্বাচনের পথে এগুচ্ছি। আমাদের সব প্রত্যাশা এখনো পূরণ হয়নি, কিন্তু গণতান্ত্রিক সংস্কারের ক্ষেত্রে অগ্রগতি ঘটেছে। এখন আমাদের লক্ষ্য ন্যায় বিচার অর্জন করা এবং দুর্নীতি ও দুর্বৃত্তায়নের বিরুদ্ধে সংগ্রাম এবং অর্থনৈতিক সংস্কার সাধন করা, যেটা নাহিদ ইসলাম তার ফেসবুক পোস্টে বলেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। কিন্তু এই এনসিপি ছাড়া বিএনপি, জামাত সহ অন্য কোন দলকে আমরা মানে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে 27 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে, এর পক্ষে বা বিপক্ষে আমরা কোনো কথা বলতে দেখিনি। সবাই খুব রসজনক ভাবে একদম চুপচাপ, কেউ কোনো কথা বলতেছে না, এক্সেপ্ট নাহিদ ইসলাম। দর্শক, আপনারা কি ভাবছেন? আপনাদের মতামত জানতে চাই যে আসলে এটার শেষটা আসলে কি হবে। আপনারা মনে করেন যে আসলে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার শেষ পর্যন্ত করা সম্ভব হবে কিনা? আপনারা কমেন্টে জানাবেন। তবে শেষ খবর হচ্ছে এটাই যে ক্যান্টনমেন্টে একটা ভয়াবহ গুমোট অবস্থা, থমথমে পরিস্থিতি। কি হয় বলা যায় না, খুবই থমথমে। সবাই মন খারাপ, সবাই চিন্তা করতেছে কি ঘটতে পারে। সেনাপ্রধান তার মতো করে আলোচনা করতেছেন, বিভিন্ন জনের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন, আইনি পরামর্শ নিচ্ছেন, সহায়তা নিচ্ছেন। সেনাপ্রধান আসলে কি করবেন? সেনাপ্রধান তিনি শেখ হাসিনার আমলে কিন্তু সেনাবাহিনীতে ছিলেন, কিন্তু সেনাপ্রধানের বিরুদ্ধে কিন্তু ব্যক্তিগতভাবে কিন্তু কোনো অপরাধের অভিযোগ নেই। এবং যেসব কর্মকর্তারা অপরাধ করেছেন এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তারা কিন্তু অপরাধ করার সময় কেউ সেনাবাহিনীতে ছিলেন না, ছিলেন ডিজিএফআই এ, র্যাবে, এনটিএমসিতে, তারপরে বিজিবিতে। তাদের 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 প্রধান ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তো হাসিনা পালিয়ে যাওয়ার পরে তারা আবার ফেরত গেছেন সেনাবাহিনীতে। এখন সেনাবাহিনী বলতেছে যেহেতু তারা সেনা কর্মকর্তা, সুতরাং তাদের সেনাবাহিনী বিচার হওয়া উচিত। আবার সরকার বলতেছে যেহেতু তারা অপরাধ করার সময় সিভিল বাহিনী ছিল, সুতরাং তাদের বিচার হবে আদালতে, আন্তর্জাতিক অপরাধ আদালতে। এখন এই হচ্ছে কি বিভিন্ন সমস্যা, আর কি সমস্যা আছে। এখন আসলে আমি যেটা বলেছিলাম গতকালকে আবার বলতেছি যে আসলে সরকার এবং সেনাবাহিনীর মধ্যে একটা সমঝোতা হওয়া ছাড়া আসলেই এই বিচার কার্যটা হওয়াটা খুবই অসম্ভব বলে আমার মনে হয়। তারপরও দেখি, আপনারাও দর্শক একটু কমেন্টে জানান যে আসলেই আপনারা কি মনে করেন যে আসলেই এই সেনা কর্মকর্তাদের বিচার শেষ পর্যন্ত হবে কিনা, তাদেরকে সেনা নেতৃত্ব
বহিষ্কার করে পুলিশের কাছে হ্যান্ড ওভার করবে বলে আপনারা মনে করেন কিনা? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রাক্তন ডিজিএফআই কর্মকর্তাদের বিরুদ্ধে এবং আরও কিছু র্যাব এবং অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং অক্টোবর মাসেরই 22 তারিখে এটার হিয়ারিং ধার্য করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে বলে সর্বশেষ শুনলাম। প্রথমত, এতে সেনাবাহিনী কি চটার কথা কিনা, আইন কি বলে, আমি আসলে পিন পয়েন্টগুলো আলোচনা করবো, কারণ এই বিষয়ে স্পেকুলেশন করার কিছু দরকার আছে বলে আমি মনে করি না। জাস্ট সিম্পলি আইন কি বলে এবং কি ডিফেন্স নেওয়া যায় সে বিষয়ে কথা বলা দরকার। প্রথমত, ডিজিএফআই হচ্ছে মূল বিষয়টা এখানে। ডিজিএফআই এটার দায়িত্ব আসলে মূলত প্রধানমন্ত্রীর এবং এছাড়া এএফডি অর্থাৎ আর্ম ফোর্সেস ডিভিশনের, এবং ডিজিএফআই ন্যাশনাল সিক্রেট নিয়ে কাজ করে, অর্থাৎ সিকিউরিটি, ন্যাশনাল সিকিউরিটি, সভারেন্টি, সিক্রেসি ইত্যাদি নিয়ে কাজ করে। এবং আপনারা জানেন অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট আছে বাংলাদেশে, অনেক গোপনীয়তা মেনটেন করতে হয়, যেটা আসলে আদালতে, উন্মুক্ত আদালতে তো নয়, এটা আলোচনা করা যায় না, এটা ডেলিবারেশন করা যায় না, এটাকে ক্রস এক্সামিনেশন করা যায় না। বর্তমানে যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, এগুলো তো আবার টেলিভিশন প্রচার করা শুরু করেছে। এগুলো এমন একটি পরিস্থিতি সৃষ্টি করেছে যেখানে প্রথমত আলোচনা করা সম্ভব নয়, আর দ্বিতীয়ত ডিজিএফআই কর্মকর্তারা এগুলো প্রকাশ করতে বাধ্য নন, এমনকি হাইকোর্টের এর এখতিয়ার নেই। বাংলাদেশে সংবিধানের 44 এবং 102 ধারায় এটা তারা দাবি করতে পারে যে যাতে করে আইসিটি এই মামলায় উপস্থিত হয় ডিজিএফআই ওরা, এবং উপস্থিত হয়ে তারা যেন এই কথাগুলো উত্তর দেয়, তাদের বিরুদ্ধে যে সকল নালিশ এসছে, কমপ্লেন করা হয়েছে, যেগুলো মানে যাদের বিরুদ্ধে যে সকল অ্যাকুইজিশন আনা হয়েছে, সেই অ্যাকুইজিশনগুলোর যেন তারা জবাব দেয়। আসলে এটা সম্পূর্ণ মানে একটি কি বলবো আপনাদেরকে, হাস্যকর কাজ হয়েছে, একেবারে হাস্যকর কাজ হয়েছে। কারণ এখানে যারা, প্রথমত আপনাদেরকে বলেছি, যারা এই মামলাগুলো পরিচালনা করছে, যে লয়াররা, এদের কারোরই সিক্রেট সার্ভিস সম্বন্ধে সামান্যতম কোনো অভিজ্ঞতা নেই। আমি সরি টু সে, এখানে যারা জাজ হয়ে বসেছে তাদেরও এই বিষয়ে ন্যূনতম অভিজ্ঞতা নেই। এই বিষয়ে আমার ট্রেনিং আছে, আমি এই বিষয়ে ট্রেন্ড হয়েছি। সিক্রেট সার্ভিসেস লয়ের ব্যাপারে আমাকে এবং আমি অনেক অ্যাডভোকেসি করেছি এখানে, লিডিং, আমি অনেকগুলো ইন্টারন্যাশনাল কেসে অ্যাপিয়ার করেছি। এর ভিতরে KRW ল, ইউকের বৃহত্তম এসপিওনাজ, সিক্রেট সার্ভিস এবং হিউম্যান রাইটস ল অফিস, সেখানে আমি তাদের সাথে বিভিন্ন লেগেসি কেসগুলো করেছি। সুতরাং আমি এই বিষয়ে অভিজ্ঞ, আমি জানি সিক্রেট সার্ভিসে কীভাবে কাজ করে। তাই এই বিষয়ে আমার অভিজ্ঞতার আলোকে থেকে আমি বলছি। বাংলাদেশে আইনটাও আমার জানা আছে। বাংলাদেশে যে আইন, সেখানে আপনি অ্যাবসলিউট নয়, এই যে রাইটটি যে 44 নম্বর ধারায়, 102 নম্বর ধারায়, এটা অ্যাবসলিউট রাইট নয় যে ফ্রিডম অফ স্পিচ আপনি অ্যাবসলিউট করবেন, এটা সম্ভব না। কারণ হচ্ছে এছাড়া আর্টিকেল 39(2) বাংলাদেশ সংবিধানের, এটা পড়তে হবে। এখানে কিছু ন্যাশনাল সিক্রেট আছে, সেগুলো ডিফেন্স আছে। ন্যাশনাল সিক্রেটে ডিজিএফআই কর্মকর্তা, প্রাক্তন কর্মকর্তা এগুলো উত্তর দিতে বাধ্য নন, এবং হাইকোর্টের কাছেও তারা দিতে বাধ্য নন, কারণ ন্যাশনাল সিকিউরিটির বিষয় থাকে। এটা অনেকে বোধহয় আপনারা জানেন না। এছাড়াও এই ক্লজগুলো পড়ার সাথে সাথে আপনারা ক্রিমিনাল প্রসিজার কোড সেকশন 352 এবং এছাড়াও এভিডেন্স অ্যাক্ট বাংলাদেশের 123, 124 ও 125 সেকশনগুলো পড়ে নেবেন। সেখানে ন্যাশনাল সিকিউরিটি যখন ইন্টারেস্টের প্রশ্ন আসে, তখন কর্মকর্তারা এগুলো উত্তর দিতে বাধ্য নন এবং আদালত এগুলি প্রকাশ করতে তারা বাধ্য নন। এটা সারা বিশ্বের আইন, এবং সেটা নির্দিষ্ট সময় পর্যন্ত আটকে দেওয়া যেতে পারে। অনেকে দেখবেন অনেকগুলো ফাইল আছে অনেক দেশে, দেশ টু দেশ ভ্যারি করে, 10 বছর, 20 বছর, 30 বছর। এগুলো তারা ন্যাশনাল সিক্রেসির কারণে, সভারেন্টির কারণে, স্বাধীনতার কারণে তারা কোনো আদালতে এগুলো বলতে বাধ্য নন। এবং যেহেতু বাংলাদেশে আপনি যেভাবেই দেখেন না কেন, আপনি শেখ হাসিনাকে অটোক্র্যাট বলেন, ডিকটেটর বলেন, ফ্যাসিস্ট বলেন, যেই কোনো নামে আপনি তাকে ডাকতে পারেন, কিন্তু সত্যতা হচ্ছে শেখ হাসিনা আইন অনুসরণ করেই উনি প্রধানমন্ত্রী ছিলেন। উনি কিন্তু আইন করে করে উনি প্রধানমন্ত্রী ছিলেন। আপনি বলতে পারেন অটোক্রেসি, বলতে পারেন, কিন্তু ওনার নিয়োগপ্রাপ্ত প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি কিন্তু এখনো দেশ চালাচ্ছে। দেশ চালাচ্ছে বলতে এই অর্থেই যে উনি টিটুলার হোক, বাট উনি কিন্তু
দেশের এখনো রাষ্ট্রপতি, সুতরাং আপনি সেটা কিন্তু মেনে নিয়েছে, এবং সেই রাষ্ট্রপতির সামনে কিন্তু গিয়ে ওথ নিয়েছিল ইউনূস। যদিও ইউনূসের বর্তমান সরকার সম্পূর্ণ সংবিধান ভায়োলেট করে এসছে, এটা বিপ্লবী সরকারও নয়, সম্পূর্ণ অবৈধ সরকার। এবং এই সরকার বর্তমানে আর কোনো ম্যান্ডেটই নেই, যেহেতু এনসিপিরা ওদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, একেবারে টোটালি অবৈধ। এবং এই সরকারকে আসলে গলা ধাক্কা দিয়ে ফেলে দেওয়া উচিত, একেবারে সিম্পল অ্যাজ দ্যাট। কারণ এই সরকার বিপ্লবী সরকারও না, এই সরকার সেনাবাহিনীর সরকারও না, এই সরকার আইনে সিদ্ধও নয়, একেবারে অবৈধ, টোটালি এই মুহূর্তে টোটালি অবৈধ সরকার, এবং তাদের নিজস্ব কোনো ম্যান্ডেট এই মুহূর্তে নেই। সুতরাং এই সরকারের এই তড়িঘড়ি করে যে আইসিটি বা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল নামে যা চালাচ্ছে, এটাও আসলে যেই আইনের ভিত্তিতে আইসিটি গঠন করা হয়েছিল সেটা টোটালি ভায়োলেশন। এটা কোনো আইনই যে পরিচালিত হচ্ছে না। এবং অন টপ অফ ইট, যখন এই ক্রাইমস ট্রাইব্যুনালের আপনার প্রধান প্রসিকিউটর হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা বিরুদ্ধ একটি শক্তির আইনজীবী তাজুল, এবং যে তাজুলের সাথে দেশের বাইরের পাকিস্তান সরকারের ঘনিষ্ঠতা আছে, তার পেয়ারা মোহাব্বত জামাতের, এবং যেহেতু এই বিচারকদের মধ্যে একজন জাতীয়তাবাদী আইনজীবী সমিতির নেতা ছিল, সবকিছু মিলিয়ে এটা একটি পলিটিক্যাল মোটিভেটেড আদালত। এবং এই আদালত নিউট্রাল নয়, এই আদালতের সাথে দেশের বাইরের বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন শক্তি, বিভিন্ন ডিপ স্টেট ইনভলভ আছে। এতে আমাদের যথেষ্ট সন্দেহের কারণ আছে। এবং যেহেতু জুলাই অগাস্টে আমরা এখন নিশ্চিত যে সেখানে সন্ত্রাসীরা যুক্ত ছিল সাধারণ মানুষের সাথে, সাধারণ মানুষ যারা শেখ হাসিনার পতন চেয়েছে, আন্দোলন করেছে, তাদের সাথে মূলত চালিকা শক্তি হিসেবে কাজ করেছে সন্ত্রাসী গোষ্ঠী হিজবুত তাহরির, জামাত, শিবির, যারা ছদ্মবেশে ছিল, তাদের নিজের মুখের কথা দিই। সেই ক্ষেত্রে বাংলাদেশের সেনাবাহিনী চটাটা খুবই স্বাভাবিক, কারণ এটা সম্পূর্ণ ভায়োলেশন। এখানে যদি সেখানে হাজিরও হন আপনার আমাদের এই ডিজিএফআই কর্মকর্তারা, এবং সেটা আসলে তারেক সিদ্দিকীকে শিক্ষা দেওয়ার জন্য এই কাজ করেছে, এটা একটা টোটালি ভায়োলেশন। মানে এটা হাস্যকর হয়েছে ব্যাপারটি। জাস্ট সিম্পলি তারা যদি আইনত গিয়ে ওখানে হাজিরা দিয়ে জাস্ট সিম্পলি বলে ন্যাশনাল সিক্রেট, আমি বলতে বাধ্য নই। আমি যদি গুলি চালিয়েও থাকি আমি বলতে বাধ্য নই। কী কারণে চালিয়েছে, কেন চালিয়েছে? প্রধানমন্ত্রীর হুকুমের অধীনে ছিলাম, এবং প্রধানমন্ত্রী আইনত বৈধ ছিলেন। উনি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে উনি বলেছেন, ওনার অডিও টেলিফোন কলে আমরা জেনেছি যে এগুলো সন্ত্রাসীরা কর্মকাণ্ড চালাচ্ছে, এবং আমরা এখনো মনে করছি সন্ত্রাসী কর্মকাণ্ড এগুলোর সাথে ইনভলভ ছিল। তাই প্রাইম মিনিস্টার আমাদেরকে যা হুকুম দিয়েছে এবং এএফডি থেকে যা পেয়েছি আমরা সেই মতোই কাজ করেছি। এবং যখন বর্তমান এই অবৈধ সরকার আসিফ নজরুল বিভিন্ন অধ্যাদেশ জারি করে পুলিশের বিরুদ্ধে যে সকল সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে, কারণ কিছু সংখ্যক পুলিশ হয়তো বা এক্সেসিভ ফোর্স ইউজ করেছেন, কিন্তু অধিকাংশ পুলিশ অফিসার যারা নিরীহ মারা গেছেন তাদের হত্যাকাণ্ডেরও বিচার করা যাবে না, এই সকল আইন করে, যেটা একতরফা আন্তর্জাতিক আইন ভঙ্গ করে এবং মানবাধিকার সকল মানে যে সকল ফেয়ার ট্রায়ালের আইন ভঙ্গ করে বর্তমান সরকার বিভিন্ন রকম আইন প্রণয়ন করেছে, তাই সরকারের নিয়োগকৃত আদালতে আমরা কোনো কিছু বলতে বাধ্য নই। এবং যদি ডিজিএফআইকে ফোর্স করা হয় কোনোভাবে, এবং ডিজিএফআই সিম্পলি বলে দিতে পারে আমরা উপস্থিত হব না, সিম্পল, এবং সেই ক্ষেত্রে তাদেরকে যদি অ্যারেস্ট করা হয় এবং তাদেরকে যদি অ্যারেস্ট করে কোনো শাস্তি দেওয়া হয়, তাহলে অবশ্যই সেটা অন্যায় করা হবে। এবং সেইখানে অনুপস্থিত হলেও এটা যদি সিম্পলি তাদের পক্ষে কোনো আইনজীবী বলে দেয় যে আমরা উপস্থিত হব না, এই কারণেই যে আপনাদের এই ওয়ারেন্ট ইস্যু করাটাই ছিল আইনের বরখেলাপ, এবং এই কারণে ওয়ারেন্ট অ্যাকসেপ্টেবল নয়। এবং এরপরে যদি তাদেরকে আপনার 22 তারিখের পরে যদি তাদেরকে অ্যারেস্ট করা হয় বা তাদেরকে জোরপূর্বক কোনো কথা আদায় করার চেষ্টা করা হয়, তাহলে বাংলাদেশের সেনাবাহিনী সেই বিষয়ে অ্যাকশন নিতে হবে বলে মনে করি, এবং অ্যাকশন নেওয়া উচিত। কারণ বর্তমান সরকার যাই বললাম সম্পূর্ণ অবৈধ, এবং বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি যেখানে ইন্টারেস্ট যেখানে ইনভলভ, সভারেনিটি যেখানে ইনভলভ, সেখানে এই সরকারের কোনো আদালতে উপস্থিত হতে বাধ্য নয় ডিজিএফআই। দিস ইজ দ্য ল। I hope I'm clear.